ওভারিয়ান ক্যান্সার যখন হয় পেশেন্ট আমাদের কাছে আসে স্টেজ 3 বা স্টেজ 4 ডিজিজ, মানে পেটে জল জমা, বুকে জল জমা, এই স্টেজে আমাদের কাছে আসে। ওভারিয়ান ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার, যার কোনো আর্লি সিমটম হয় না, লোকে বুঝতেই পারে না যে ওভারিতে টিউমার গ্রো হচ্ছে, কারণ এর সিমটমগুলি হচ্ছে নন স্পেসিফিক। খিদে কম পাচ্ছে, অম্বল হচ্ছে, পটি করতে একটু সমস্যা হচ্ছে, বারবার পেচ্ছাপে যেতে হচ্ছে, পেট ফোলা, হজমের সমস্যা, পিরিয়ডের গন্ডগোল। অনেক মহিলারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগে থাকে, কিন্তু তারা ভাবতেই পারেন না যে এই ধরনের সমস্যার মধ্যে লুকিয়ে থাকতে পারে একটা গভীর অসুখ। আজকে আমরা কথা বলবো ওভারিয়ান সিস্ট এবং ওভারিয়ান ক্যান্সার নিয়ে। আমরা এসেছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট গাইনি অনকোলজিস্ট ডক্টর সুব্রত দেবনাথকে। তার আগে আপনাদের বলি, যারা আজকে আপনারা এই অনুষ্ঠান দেখছেন, অবশ্যই এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মতামত দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। শুরু করব আলোচনা। স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার জানাচ্ছি। নমস্কার। প্রায়শই চেম্বারে পাওয়া যায় পেশেন্ট যে ওভারিয়ান সিস্ট হয়েছে, ক্যান্সার হয়ে যায়নি তো, যে CA-125 লেভেলটা বেড়ে গেছে। সবার মনে একটা কোশ্চেন থাকে, CA-125 লেভেলটা বেড়ে গেছে মানে ক্যান্সার হয়ে গেছে। CA-125 এ সাধারণত লেখা যায় লেভেলটা হচ্ছে লেস দেন 35, 35-এর নিচে থাকে, এর বেশি হয়ে গেলে ক্যান্সার হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা একদমই নয়। CA-125 লেভেলটা কিছু কিছু নন ক্যান্সারাস কন্ডিশন আছে, যেমন ফাইব্রয়েড হলে বেড়ে যাবে, অ্যাডেনোমায়োসিস হলে বেড়ে যাবে, প্রেগনেন্সির সময় বেড়ে যায়, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে একটা কন্ডিশন আছে, যেটা তলপেটের ইনফেকশনের কারণেও সেটা বেড়ে যায়। তাহলে প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্যান্সারবিহীন, সেক্ষেত্রেও বেড়ে যাচ্ছে। তো প্রথমে যে জিনিসটা আমি বলি, CA-125 লেভেল বেড়ে গেছে, সেই জিনিসটা দেখে কোনো সময় আতঙ্কিত হবেন না। সেটা প্রপার কনসালটেশন করে তারপরে সেটাকে কি হচ্ছে না হচ্ছে সেটা বিষয়ে জানবেন। আর একটা জিনিস হচ্ছে, ওভারিয়ান সিস্ট মানেই ওভারিয়ান ক্যান্সার নয়। সিস্ট মানে হচ্ছে ওভারিতে একটা তরল ভর্তি একটা থলি, থলি হলেই যে ক্যান্সার হয়ে যাবে এরকম কোনো কথা নয়। সেটাকে যখন আমাদের কাছে আসে পেশেন্ট, তখন আমরা প্রপারলি ইনভেস্টিগেট করে দেখি এর মধ্যে কী কী জিনিস আছে। কিছু কিছু সিস্টের ক্ষেত্রে কোনো সার্জিক্যাল ট্রিটমেন্টেরও দরকার হয় না, মেডিসিন দিয়ে সেটা সেরে যায়। সেটা আমরা যখন কোনো একটা ইমেজিং করি, আইদার সিটি স্ক্যান বা MRI করে দেখি সেটার মধ্যে কিছু ক্যান্সারাস কম্পোনেন্ট আছে কিনা, তখন সেটাকে অপারেশনের দরকার হয়। না হলে ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে অপারেশনের, ছোট সিস্টের ক্ষেত্রে কোনো অপারেশনের দরকার হয় না। আর একটা জিনিস হচ্ছে, ওভারিয়ান ক্যান্সারের উনি যেরকমভাবে বললেন যে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, সাধারণত কি হয়, ওভারিয়ান ক্যান্সার যখন হয় পেশেন্ট আমাদের কাছে আসে স্টেজ 3 বা স্টেজ 4 ডিজিজে। স্টেজ 3 বা 3-4 ডিজিজটা কি, মানে পেটে জল জমা, বুকে জল জমা, এই স্টেজে আমাদের কাছে আসে। কারণ হচ্ছে ওভারিয়ান ক্যান্সারকে বলা হয় সাইলেন্ট কিলার, যার কোনো আর্লি সিমটম হয় না, লোকে বুঝতেই পারে না যে ওভারিতে টিউমার গ্রো হচ্ছে, কারণ এর সিমটমগুলি হচ্ছে নন স্পেসিফিক। খিদে কম পাচ্ছে, অম্বল হচ্ছে, পটি করতে একটু সমস্যা হচ্ছে, বারবার পেচ্ছাপে যেতে হচ্ছে, এই সমস্যাগুলি সাধারণত লোকের হয়ে থাকে। এগুলি হলে আমরা সবাই মনে করি যে গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, বাজার থেকে কিনে একটা গ্যাস অম্বলের ওষুধ খেয়ে নিই, দেখা গেলে একটু কিছুক্ষণের জন্য সাবসাইড হলো, কিছুদিন ভালো থাকলো, 10-15 দিন 20 দিনের মধ্যে দেখা গেলো যদি ওভারিয়ান টিউমার হয়ে থাকে, ক্যান্সারাস গ্রোথ হয়ে থাকে, তখন পেটে জল জমতে শুরু করেছে। তখন পেশেন্ট ফিল করে যে আমার পেটটা মোটা হয়ে যাচ্ছে, বা কিছু কিছু লোকের ক্ষেত্রে কি হয়, শ্বাস নিতে কষ্ট, কারণ বুকে জল জমে যাচ্ছে বলে, তখন হচ্ছে পেশেন্ট আমাদের কাছে আসে। তখন যখন বুকে জল জমে যায় ক্যান্সারাস গ্রোথের জন্য, ওভারিয়ান টিউমারের জন্য, বা পেটে জল জমে যায়, তখন স্টেজ 3, স্টেজ 4 ক্যান্সার, মানে আর্লি স্টেজে সেটা ধরা দেয়নি, সেই জন্য ওভারিয়ান ক্যান্সারকে বলা হয় যে সাইলেন্ট কিলার। একদম। স্যার, এর প্রসঙ্গে যেটা জানবো যে এই ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান টিউমার এবং সেখান থেকে ক্যান্সার, এই যে কোনো ওভারিয়ান সিস্ট যদি দীর্ঘদিন ধরে আনট্রিটেড অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে কি সেটা পরবর্তীকালে ক্যান্সার হয়ে যেতে পারে? না, সেটা একদমই নয়। সিস্টের ক্যারেক্টার উপর নির্ভর করে, যদি কোনো ফলিকুলার সিস্ট থাকে বা ফাংশনাল সিস্ট থাকে বা সিম্পল সিস্ট থাকে, সেক্ষেত্রে একটা তরল ভর্তি পাতলা থলির মতো হয়ে আছে, ছোট বেলুনের মতো হয়ে আছে, সেক্ষেত্রে সেগুলি ক্যান্সার হওয়ার সম্ভাবনা একদমই কম, খুবই নেগলিজিবল। যদি সিস্টেমের মধ্যে দেখা যায় কোনো সলিড কম্পোনেন্ট আছে, কোনো একটা হার্ড কম্পোনেন্ট আছে, বা কিছু সিটি স্ক্যান আমরা দেখি যে পেপিলারি প্রজেকশন বা এই ছোট পেপিলার মতো হয়ে আছে, তখন সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্স আছে। যদি সিম্পল সিস্ট থাকে, ফলিকুলার সিস্ট থাকে, বা অনেকে কনফিউজ করে নেয় PCOD, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটাকে বলে ওভারিয়ান সিস্ট, সেটা একদমই নয়, সেটা একদমই ভুল ধারণা। কোন বয়সের মহিলাদের মধ্যে এই ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান ক্যান্সার বেশি হয়? সাধারণত দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সার
আগে এক সময় 60 অ্যাভাব লোকদের হতো, কিন্তু এখন ওভারিয়ান ক্যান্সার পরিমাণ এত পরিমাণে বেড়েছে যে কম বয়সে মেয়েদেরও হচ্ছে, 30-35 বছরেরও হচ্ছে। ওভারিয়ান সিস্টের যে লক্ষণগুলি বললেন তার পাশাপাশি পিরিয়ডের গন্ডগোল, এটা কি প্রত্যেকের ক্ষেত্রেই হয়? পিরিয়ডের গন্ডগোল ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে হয় না। পিসিওএস আমি আগেই বলেছি, পিসিওএস জিনিসটা আলাদা। বাকি এছাড়া যে ওভারিয়ান টিউমারগুলো আছে, একটা স্পেসিফিক টিউমার আছে গ্রেনুলোসা সেল টিউমার বলে, সেক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড অ্যাবনর্মাল হচ্ছে, পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হচ্ছে বা দুটো পিরিয়ডে মাঝখানে ব্লিডিং হচ্ছে, সেটা একটা ধরনের ওভারিয়ান টিউমার আছে গ্রেনুলোসা সেল টিউমার বলে, সেই ক্ষেত্রে হয়। আদারওয়াইজ ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে অন্য ওভারিয়ান টিউমারগুলো সাধারণত পিরিয়ডের বা মাসিকের কোনো অ্যাবনর্মালিটি করে না। এই ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান টিউমারগুলো ডিটেক্ট করার জন্য আপনারা কি কি পরীক্ষা করেন? আমরা সাধারণত প্রথম যখন পেশেন্ট কোনো সিমটম নিয়ে আসে তখন আমরা বেসিক একটা সোনোগ্রাফি, মানে তলপেটের ইউট্রাস ওভারিগুলি কন্ডিশন দেখার জন্য একটা ফটো করতে হয়, আলট্রাসোনোগ্রাফি আমরা প্রথমে করে দেখি, সেখানটা কি আছে দেখে যদি আমাদের কোনো ডাউট হয় সেটাকে আমরা ফার্দার ইনভেস্টিগেট করি, আইদার কোনো একটা সিটি স্ক্যান বা কন্ট্রাস্ট দিয়ে একটা এমআরআই করে দেখি। আর কিছু টিউমার মার্কার আছে বয়স স্পেসিফিক, সাধারণত টিউমার মার্কার আমি আগেই বলেছি CA-125 বা CA-19.9 বা অন্যান্য বয়স স্পেসিফিক টিউমার মার্কার আলাদা আছে, বিভিন্ন এজ গ্রুপে আমরা করে থাকি, সেগুলো আমরা করে দেখি। ওভারিয়ান সিস্টের প্রসঙ্গে আরেকবার আসবো যে ওভারিয়ান সিস্টের যে চিকিৎসা, সেই চিকিৎসাটা আপনারা কিভাবে করেন? ওভারিয়ান সিস্টের সাধারণত ছোট সিস্ট হলে বা সিম্পল সিস্ট হলে এর সাধারণত কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে সেটা সেরে যায়। যদি দেখা যায় যে সেখানে কোনো ক্যান্সারাস বা একটা হয় বর্ডার লাইন টিউমার হওয়ার সেখানে ডাউট থাকে, সেটাকে অপারেট করে দিতে হয়। আর একটা জিনিস হচ্ছে সেক্ষেত্রে আমি ওভারিয়ান টিউমার যখন ওভারিয়ান সিস্ট যখন একটা ওভারিতে থাকে অনলি, পুরো বডিতে আর কোথাও টিউমার না থাকে, সেই ওভারিয়ান সিস্ট থেকে কখনোই বায়োপসি করতে নেই। একটা কনসেপ্ট হচ্ছে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে এই ক্ষেত্রে প্রযোজ্য যখন ওভারিতে একটা ওভারিতে টিউমার থাকে, অন্য ওভারিতে কোনো টিউমার থাকে না বা পুরো বডিতে কোথাও টিউমার নেই, সেক্ষেত্রে যদি আমরা বায়োপসি করি তাহলে ক্যান্সার ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে আইডিয়ালি ওপেন সার্জারি করে পুরো ওভারিয়ান সিস্টটাকে ইনট্যাক্ট বাইরে বের করে দিয়ে আমরা প্যাথোলজিতে পাঠিয়ে দিই, সেক্ষেত্রে ছড়াবার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, তার মানে ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে যদি হয় বা ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে হয়, তাহলে সব ক্ষেত্রে কি পুরো ওভারিটা কেটে বাদ দেওয়ার দরকার নেই? যদি দেখা যায় যে নন ক্যান্সার, যদি অক্যান্সারাস বৃদ্ধি হয় কিন্তু অপারেশন করতে হবে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ওভারিয়ান টিস্যু যেগুলো আছে নর্মাল ওভারিয়ান টিস্যুগুলোকে রিজার্ভ করে দিতে, শুধু সিস্টটাকে কেটে বাদ দিয়ে দিতে। যদি ক্যান্সারাস গ্রোথ হয় বা যে বর্ডার লাইন টিউমার হয় সেক্ষেত্রে পুরো ওভারিটা বাদ চলে যায়। যাদের ভবিষ্যতে ফ্যামিলি প্ল্যানিং করার সম্ভাবনা রয়েছে, তাদের যদি এই ধরনের ক্যান্সার হয় তারা কি করবে? তাদের ক্ষেত্রে আমরা ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি, মানে হচ্ছে ওর ফিউচারে প্রেগনেন্সি, ফিউচারে ফ্যামিলি ফর্মের কথাটা আমরা মাথায় রেখে সেক্ষেত্রে সার্জারি করব। সেক্ষেত্রে যে সাইডে ওভারিটা ইনভলভ আছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, অন্যদিকের ওভারি ইউটারাসটাকে ইনট্যাক্ট আমরা রেখে দেবো। বাকি যেগুলি ক্যান্সার সার্জারি আছে, ওমেন্টাম বা লিম্ফ নোড, সেগুলিকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। অপারেশনের পরে পেশেন্ট নর্মাল হয়ে বাড়ি চলে যাবে। তারপর এগুলি দেখে যদি ওর খুবই আর্লি স্টেজ হয় সেক্ষেত্রে কিমোরও দরকার পড়বে না, সার্জারি হচ্ছে কমপ্লিট ট্রিটমেন্ট। কিছু কিছু পার্সেন্টেজ ক্ষেত্রে কিমো দরকার হয়, সেগুলি কাউন্সিলিং করে আমাদের কিমো দিতে হবে। সব শেষে আসবো এই ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান টিউমার বা সেখান থেকে ক্যান্সার আটকাতে কি কি করণীয় বা প্রতিরোধ গড়ে তুলতে কি কি করণীয়? এই ক্ষেত্রে ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে বা কোনো একটা টিউমার যখন ক্যান্সারে কনভার্ট হয় সেক্ষেত্রে কোনো এক্সটার্নালি কোনো মেডিসিন নেই বা কোনো করণীয় কিছু লাইফস্টাইল হ্যাবিটের জন্য হচ্ছে তেমন কিছু নেই। কোনো যেগুলি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আমরা বলি যে ফাস্ট ফুড খাবেন না, বাইরে তেল জাতীয় জিনিস খাবেন না, এগুলো হচ্ছে একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, পলিউশন একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। কিন্তু এই ক্ষেত্রে মানে এডিশনাল কোনো অ্যাডভাইস নেই যে এগুলি করলে যে ওভারিয়ান ক্যান্সার হবে না, সেরকম কিছু নেই। আরেকটা জিনিস কমনলি আসে যে ওভারিয়ান ক্যান্সারটা কি হেরিডিটারি, অনলি 10% ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারটা হেরিডিটারি বা বংশগত হয়, 90% ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারে কোনো বংশগত রিলেশন থাকে না, স্পোরাডিক হয়। ফ্যামিলিতে মা দাদু বাবার কারোর ক্যান্সার নেই, সাডেনলি মেয়ের দেখা গেলো যে ওভারিয়ান ক্যান্সার হয়েছে, সেটাকে স্পোরাডিক বলে। অনলি 10% কেসে ওভারিয়ান ক্যান্সার হেরিডিটারি হয়, বংশগত হয়। একদম স্যার, আরেকটা যেটা আপনি শুরুতেই বললেন যে ওভারিয়ান ক্যান্সার যদি হয় বা ওভারিয়ান সিস্ট যদি হয়, অনেক ক্ষেত্রে আমরা ভ্যাকসিনের কথা শুনেছি ক্যান্সার আটকাতে, এই ক্ষেত্রে কি কোনো ভ্যাকসিন রয়েছে? ওভারিয়ান টিউমার বা ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নেই, শুধুমাত্র
সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন আছে, ওভারিয়ান টিউমার, ওভারিয়ান সিস্টের কোনো ভ্যাকসিন নেই। একেবারে। অনেক ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো দর্শক বন্ধুরা, আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে ওভারিয়ান সিস্ট এবং ওভারিয়ান টিউমার দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, এবং সব ওভারিয়ান সিস্ট মানেই যে সেটা থেকে ক্যান্সার হবে এমনটাও নয়। ওভারিয়ান সিস্টের ওষুধের মাধ্যমে বা হরমোন থেরাপির মাধ্যমে বা অন্যান্য অনেক পদ্ধতির মাধ্যমে কিন্তু সারিয়ে ফেলা সম্পূর্ণ সম্ভব, এবং তার পাশাপাশি ওভারিয়ান ক্যান্সারও কিন্তু নিরাময়যোগ্য। আপনাদের যদি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে লিখে পাঠান, আমরা নিশ্চয়ই উত্তর দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, কি ধরনের অনুষ্ঠান আগামী দিনে আপনারা শুনতে চান, আর কি কি সমস্যা নিয়ে আপনারা খুব জেরবার আমাদের জানান, আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলোকে আলোকপাত করব। ভালো থাকবেন প্রত্যেকে, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।